নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে চোখ রাখছি খবরে। সনাতন ধর্ম ন্যায় এবং মূল্যবোধের বাহক, ইতিহাস সাক্ষী যারাই সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করেছেন তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশে সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং জামিন নাকচ হওয়ার আবহে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে হিন্দু ধর্মগুরুর গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারি প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তীব্র হয়েছে সংখ্যালঘু হিন্দুদের বিক্ষোভ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশাল ইত্যাদি জেলাগুলিতে দফায় দফায় চলছে বিক্ষোভ অবরোধ। বিক্ষোভ দমন করতে প্রতিবাদীদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে বাংলাদেশ সেনা। মঙ্গলবারই চট্টগ্রামের আদালতে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচ হয়। তখনই সন্ন্যাসীর অনুগামীরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে আদালত চত্বরে। আপনি আমার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পাচ্ছেন যে এখানে আমরা কতটা মর্মাহত। আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে এগুলো আশা করি নাই যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যিনি প্রতিনিধিত্ব করেন সেই চিন্ময় প্রভু, তাকে এরকমভাবে ডিবি ধরে নিয়ে আসবে, এই বিষয়টি আসলে আমাদের কাম্য ছিল না, বা আমরা চিন্তাও করতে পারি না বিষয়গুলো। আমরা চেষ্টা করেছি গেটে যারা আছে তাদের সাথে যোগাযোগ করা, কিন্তু ওরকমভাবে আসলে বলা হয় নাই। যে প্রথমে শুনেছি যে তাকে বলা হয়েছে যে তিনি ভেতরে এরকম কাউকে গ্রেপ্তার বা নিয়ে আসা হয় নাই। প্রথম যখন আমরা যোগাযোগ, পরে জানতে পারলাম যে হ্যাঁ আছে। তো এরকমভাবে আনুষ্ঠানিকভাবে কিছু আমরা জানতে পারি নাই। আমরা চেষ্টা করছি এবং অনেকক্ষণ, এবং আমাদেরও অনেক সংক্ষুব্ধ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণেরা সংক্ষুব্ধ হয়ে এখানে আসছে এবং তাদের কিন্তু সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিজন ভ্যান থেকেই সকলকে শান্তি বজায় রাখার কথা বলেন তিনি। এরপর বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর যত রাত গড়িয়েছে বাংলাদেশে তীব্র হয়েছে সংখ্যালঘুদের প্রতিবাদ। চট্টগ্রাম আদালতে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীরও। রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর হানা হচ্ছে আক্রমণ। প্রতিবাদী হিন্দুদের ঘর বাড়ি এবং ধর্মীয় স্থানে হানা দিচ্ছে জামাত নেতা ও কর্মীরা। কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারি গলিতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনার বিরুদ্ধে। তখন বেশ কয়েকজন সংখ্যালঘু নাগরিককে গ্রেফতার করে নিয়ে যায় বাংলাদেশ সেনা, যাদের এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এদিকে বাংলাদেশের সনাতন ধর্মগুরু গ্রেফতার এবং বিশেষ করে সংখ্যালঘু সনাতনীদের উপর আক্রমণের পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সনাতন ধর্ম ন্যায় এবং মূল্যবোধের বাহক, ইতিহাস সাক্ষী যারাই সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করেছেন তারাই নিশ্চিহ্ন হয়ে গেছেন বলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হানা আক্রমণের প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। বাংলাদেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয় তার দাবি করে ইউনূস সরকারকে বার্তা পাঠিয়েছে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নজির করতে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল 4টায় তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের 14তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। অনুষ্ঠানে নিশ্চিত উপস্থিতদের মধ্যে থাকছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখো। বৃহস্পতিবার বিকেল 4টায় পদ ও গোপনীয়তার শপথ পাঠ করাবেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার। রাজ্যের জন্য একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা আমাদের জোটের অংশীদারদের সাথে একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক সন্ধ্যায় মন্তব্য করেছেন হেমন্ত সোরেন। গত 13 নভেম্বর ও 20 নভেম্বর 2 দফায় ভোট হয়েছিল ঝাড়খণ্ডে। উল্লেখ করা যেতে পারে, 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল এর জোট পেয়েছে 56টি আসন। অপরদিকে বিজেপি, এজেএসইউ, জেডিইউ এবং এলজেডি
জোট জয়ী হয়েছে 24টি আসনে। দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ, বহু কাঁটা বিছানো পথে এবার হাঁটতে হয়েছিল হেমন্তকে। তার উপর চলতি বছরে 31 জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় শিবু সোরেনের পুত্রকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বিধানসভা নির্বাচনের আগে হেমন্তের গ্রেপ্তারি, ফের ক্ষমতায় প্রত্যাবর্তন, এরই মধ্যে চম্প্রায় সোরেনের বিদ্রোহী হয়ে ওঠার মধ্য দিয়ে গত কয়েক মাসে ঝাড়খণ্ডের রাজনীতিতে চলছিল ব্যাপক টানাপোড়েন। তবে হেমন্তের মুখেই ফুটে শেষ হাসি। টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নজির গড়তে চলেছেন হেমন্ত সোরেন। এর আগে ভোটে জিতে পরপর দুবার ঝাড়খণ্ডের মসনদে বসতে পারেননি কোনো মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আদানি ঘোষ কাণ্ডে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই নিয়ে সংসদের ভেতরে আলোচনার জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবিতে উত্তাল সংসদ। প্রেক্ষিতে বুধবার আবারও একবার মুলতবি হলো এই দিনের অধিবেশন। সংসদের শীত অধিবেশনের দ্বিতীয় দিন বুধবার গৌতম আদানির বিরুদ্ধে ঘোষ দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মার্কিন আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ঘিরে আলোচনার দাবিতে উত্তাল সংসদের দুই কক্ষ। এই ইস্যুতে আলোচনার জন্য ঐক্যবদ্ধভাবে দাবি জানায় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন সভার শুরুতেই মুলতবি প্রস্তাব পেশ করেন কংগ্রেসের দুই সভার সাংসদ মনিকম ঠাকুর, রণদীপ সিং সুরজেওয়ালা এবং মনীষ তেওয়ারি। কিন্তু তা নাকচ করে দিয়ে সভা শুরু হতেই তুমুল হইচই শুরু হয়ে যায় সংসদের উচ্চ কক্ষ রাজসভা এবং নিম্নকক্ষ লোকসভায়। আদানি ইস্যু ছাড়াও দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া, মণিপুর সমস্যা, সম্ভাল হিংসা নিয়ে মোট 18টি মুলতবি প্রস্তাব আনা হয়। তার সবকটি খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিরোধীরা রুখে দাঁড়ালে প্রথমে সভা 11:30 পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। পরে সভায় বসলেও পরিস্থিতি উন্নতি না হয় এদিনের মতো রাজ্যসভা মুলতবি করে দেন চেয়ারম্যান। অন্যদিকে লোকসভাতেও এ নিয়ে হট্টগোল বাঁধে। 11টায় সভা শুরু হতে আদানি ইস্যু নিয়ে সদস্যরা আলোচনার দাবি তুলতে থাকেন। শেষমেশ দুপুর 12টা পর্যন্ত সভা মুলতবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। আদানি উপর আলোচনা চেয়ে বিরোধীরা ওয়েল নেমে পড়েন। বিড়লা বলেন, প্রশ্ন পর্বের পর আলোচনা হতে পারে। তাতেও বিরোধীরা রাজি হননি। শেষ পর্যন্ত দিনের অধিবেশন মুলতবি করতে বাধ্য হন অধ্যক্ষ। সংসদের ভিতরে বাইরে আদানি ইস্যুতে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করবে বলে আগেই জানিয়ে দিয়েছিল কংগ্রেস। এই প্রতিবাদে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী ও সদ্য নির্বাচিত প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল আদানি ইস্যু আলোচনা চেয়ে মার্কিন অভিযোগের বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব তুলেছেন লোকসভায়। তবে সরকার পক্ষ যে বিরোধীদের কোনো প্রস্তাবেই মেনে নেবে না তা এক প্রকার স্পষ্ট। বিশেষত আদানি ইস্যুতে কংগ্রেসের মুলতবি প্রস্তাব ও যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব খারিজ করে দিলে তা নিয়ে সুর চড়াও করবে বিরোধীরা। এই পরিস্থিতিতে শুধুমাত্র একতরফাভাবে বিল পাশ করা ছাড়া সংসদের শীতকালীন অধিবেশন কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ও নাগাল্যান্ডের বন এবং বনজ সম্পদ রক্ষার পাশাপাশি বনভিত্তিক অর্থনৈতিক প্রকল্পগুলিতে গতি আনার জন্য $225.5 মিলিয়ন ঋণের অনুমোদন দিল বিশ্বব্যাংক। এর ফলে এই দুটি রাজ্যের 400টি গ্রামের মোট 7 লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ত্রিপুরা ও নাগাল্যান্ডের 400টিরও বেশি গ্রামে বন, জলাভূমি এবং বনভিত্তিক অর্থনৈতিক প্রকল্পগুলির উন্নয়নের জন্য $225.5 মিলিয়ন অনুমোদন দিল বিশ্বব্যাংক। এর ফলে এই দু রাজ্যের 1 লাখ হেক্টর বনাঞ্চলের ব্যবস্থাপনাকে উন্নত করা সম্ভব হবে এবং বনের উপর নির্ভরশীল 7 লাখেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বেসরকারি সংস্থাগুলির সাথে অংশীদারিত্বে আগর, বাঁশ এবং মধুর মতো বনজ পণ্যের মাধ্যমে এই সব পণ্য উৎপাদনের সঙ্গে যুক্তদের অর্থনৈতিক সুযোগ বাড়বে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সহযোগী ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা IBRD থেকে 12 বছরের মেয়াদে প্রদান করা হবে এই ঋণ, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 4.5 বছরের গ্রেস পিরিয়ড। আন্তর্জাতিক প্রো গ্রিন কর্মসূচি থেকে $2.4 মিলিয়ন অনুদানও যুক্ত হবে এই ঋণের অর্থরাশির সঙ্গে। এই প্রকল্পের লক্ষ্য হল বেসরকারি খাতে চালিত কর্মসংস্থান সৃষ্টির জন্য কাঠ ছাড়া অন্য বনভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রচার প্রসার, বনের কার্বন শোষণের ক্ষমতা বৃদ্ধি করা এবং শেষ পর্যন্ত ত্রিপুরাকে সাহায্য করা। নাগাল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণেও অবদান রাখবে এই অর্থরাশি বলে জানিয়েছেন ভারতে বিশ্ব ব্যাংকের ডিরেক্টর অগাস্টে তানো কোমে।
এই অর্থরাশি ব্যয়ের মধ্য দিয়ে পর্যটনের বিকাশের পাশাপাশি বনভিত্তিক উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের মাধ্যমে যুব ও মহিলাদের জন্য 60,000 দিবস কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে এই দুই রাজ্যের প্রায় 15 লক্ষ হেক্টর এলাকায় বিস্তৃত বনাঞ্চল গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের জীবিকার ভিত্তি। তবে গত এক দশকে বন এবং বনজ সম্পদ হ্রাস পেয়েছে এই দুটি রাজ্যে। অনুমোদনকৃত ঋণের অর্থরাশি ব্যয় ক্ষেত্রে বনাঞ্চলের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হবে তৃণভূমি, জলাভূমি এবং কৃষি জমির মতো এলাকাগুলিতেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্ববিদ্যালয় সপ্তাহ কর্মসূচি শুরু হয়েছে রাজ্যের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে। লোকায়ুক্ত ডক্টর বিভাস কান্তি কিলিকদারের উপস্থিতিতে শুরু হয় সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচি। এছাড়া উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর রতন কুমার সাহা। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয় সপ্তাহ সহ অন্যান্য অনুষ্ঠান সমাপ্ত হবে আগামী 2রা ডিসেম্বর। সংবিধান দিবস উদযাপন, আইন সম্পর্কিত কর্মসূচি, ফিট ইন্ডিয়া উইক ইত্যাদি অনুষ্ঠান পালন করা হবে সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচিতে। টিটিএডিসি প্রশাসনের প্রকল্পের আর্থিক অনুমোদনে বুধবার জম্পুই জলা বাজারে তৈরি মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তির আবরণ উন্মোচন সহ পূর্ব টাকার জলায় 100 MT ক্ষমতা সম্পন্ন কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ কলই। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। তাঁর সময় থেকে ত্রিপুরায় আধুনিকীকরণের প্রয়াস চলছে। মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে অভিমত ব্যক্ত করেন বিধায়ক বিশ্বজিৎ কলই। একই দিনে পূর্ব টাকার জলা ভিলেজ কমিটি এলাকা কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল কোল্ড স্টোরেজ রেখে সময় মতো বাজারজাত করতে পারেন সেই উদ্দেশ্যে 1,15,83,000 টাকা ব্যয়ে নির্মিত 100 MT ক্ষমতা সম্পন্ন কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন এলাকার বিধায়ক। দুই এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিশ্বজিৎ কলইয়ের সঙ্গে টিটিএডিসির প্রশাসনের EM সোহেল দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সুরজ দেববর্মা সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। রাজ্যে ক্রীড়া জগতে অন্যতম বিতর্কিত ব্যক্তি হলেন ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপক দেব রায়। অভিযোগ গুরুত্বপূর্ণ। এই পদে আসীন হবার সুবাদে তিনি নিজের ক্ষমতা জাহির করতে থাকায় বঞ্চিত হচ্ছেন রাজ্যের খেলোয়াড়রা। বিভিন্ন ইভেন্টে জাতীয় আসরে রাজ্যের নাম করে বহিরাজ্যের খেলোয়াড়দের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন তিনি। আর এতে করে বঞ্চিত হচ্ছেন রাজ্যের খেলোয়াড়রা। দেবরায়ের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা এখন আদালতে বিচারাধীন। সার্বিক বিষয় নিয়ে এবার নড়ে চড়ে বসেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং তাঁর সম্পাদক রূপক দেব রায়ের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগগুলো সরেজমিনে খতিয়ে দেখতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর পিটি উষার নির্দেশে রাজ্যে এসেছেন অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি। সার্বিক বিষয় নিয়ে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদাধিকারী, রাজ্য ক্রীড়া সংস্থা, ক্রীড়াবিদ, কোচ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা এবং শুনানি হয়েছে বলে বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। উল্লেখ করা যেতে পারে, সর্বোচ্চ আদালতে জামিনের মামলা খারিজ হওয়ায় গত 7 মাস ধরে আত্মগোপন করে আছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপক দেব রায়। अपना मैंने करेक्टली और बॉन्ड स्टैंड लेके एक कमेटी बना के भेजा है कि ये इश्यू को कि त्रिपुरा स्टेट ओलंपिक एसोसिएशन जिसका सेक्रेटरी है, नाम है जो रूपक देव रॉय, वो इंडियन ओलंपिक एसोसिएशन में एफिलिएशन है, लेकिन यहाँ उसका एलिगेशन बहुत ही आ रहा है, इंक्लूडिंग सुप्रीम कोर्ट भी इनका एंटीसिपेटरी बेल को डिनाई किया है। तो इसलिए ग्राउंड में क्या है, हम ग्राउंड में हमको जाके सारा और स्टेक होल्डर को पूछना, उसको मिलना, हियरिंग करना, ये बुलाया गया है। इसलिए उस ऑर्डर के तौर पे हम लोग ने पब्लिक नोटिस, हमारा चेयरपर्सन पब्लिक नोटिस दिया है आप लोग का यहाँ का लोकल पेपर में, और सर्कुलर भी दिया है, ईमेल भी दिया है, व्हाट्सएप भी दिया है, सारा जो स्टेक होल्डर को इंक्लूडिंग त्रिपुरा स्टेट ओलंपिक एसोसिएशन को।
14 বছরের নাবালিকার সঙ্গে 18 বছরের কিশোরের বিবাহের একদিন পর নাবালিকা বধূকে উদ্ধার করতে সক্ষম হল চাইল্ড লাইন এবং বিশালগড় থানার পুলিশ। বুধবার সকালে এই বিবাহের খবর পেয়ে গোকুলনগর এলাকা থেকে উদ্ধার করা হয় নাবালিকা বধূকে। নাবালিকা বধূকে উদ্ধার করে পরবর্তী সময়ে একটি শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে চাইল্ড লাইন কর্তৃপক্ষ। আমার কাছে একটা ইনফরমেশন আসে যে গোকুলনগর এরিয়াতে একটা ছেলে আর মেয়েটা আপনার আমতলী থানার আন্ডারে এদিকে দুজনে মামার বাড়িতে থাকতো। তো এখানে পালাই আগে তো আসার পরে আমরা বিশালগড় ওমেন পিএসে ওসি ম্যাডাম, আমরা ডিসিপিউ স্টাফ, চাইল্ড হেল্পলাইন, সিডাব্লিউসি সবাই আমরা আসি। আসার পরে দেখি না ঠিকই আছে। তো এখন আমরা মেয়েটারে একটা টেম্পোরারি শেল্টারে দেবো, মেয়েটারে নিয়ে আনিছি। আর বাকি যেটা ছেলেটার পার্টটা আমরা পরে অফিসে নিয়ে এটা কি করা যায় দেখবো আর কি। মেয়েটার বয়স কত? 14 বছর। কবে নাগাদ বিয়ে হয়েছে? আমাদের কাছে তো কইছে যে গতকালকে বিয়েটা হয়েছে। কোনখানে বিয়ে হয়েছে? হয়েছে যে কসবা কালীবাড়ি ওদিকে একটা মন্দির কাছে পাশাপাশি কোনো একটা মন্দিরে বিয়ে হয়েছে, এরকম একটা। বক্সনগর থেকে সোনামুড়া ভায়া ভেলোয়ার চোরের রাস্তাটি পূর্ত দফতরের গাফিলতিতে সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি করা সত্ত্বেও রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট দফতর থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। বক্সনগর ব্লকের দীর্ঘ 25 কিলোমিটার রাস্তায় সাম্প্রতিক বর্ষায় পিচের আস্তরণ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তাটি বক্সনগর থেকে কলমচৌড়া, কমলনগর, মতিনগর, কোলবাড়ি, সোনামুড়া হয়ে ভেলোয়ারচর পর্যন্ত বিস্তৃত। ওই রাস্তা দিয়ে প্রতিদিন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার লোক যাতায়াত করেন। ফলে প্রতিদিন এই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, যার ফলে প্রতিদিন এলাকার লোকজন থেকে শুরু করে যাতায়াতকারী মানুষদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বক্সনগর থেকে সোনামুড়া ভায়া ভেলোয়ারচর পর্যন্ত বিস্তৃত রাস্তা মেরামত ও সংস্কারের জন্য চুক্তি অনুযায়ী একজন ঠিকাদারকে কাজের বরাত দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী কাজ শুরু করলেও কোনো অদৃশ্য মাফিয়ার তরফ থেকে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করলে ঠিকাদার কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। বক্সনগর থেকে ভেলোয়ারচর পর্যন্ত রাস্তা সংস্কারের ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। দিন একজন মারা যাইতেছে ভাঙা চুলেতে রাস্তা, আর গাড়িটা নষ্ট হয়। আমি রাস্তা ঠিক পারো, অ্যাক্সিডেন্ট আইজ হয়েছে, কাইল হয়েছে, পরশু দিন হয়েছে। এই রাস্তাটা খুবই খারাপ। আমরা প্রত্যেকদিন সোনামুড়া আসা যাওয়া করি, খুবই আমরা অসুবিধা হয় রাস্তাটাকে। আমরা দাবি ইমিডিয়েট যাতে রাস্তাটা সংস্কার করা হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কি এদিন তো একজন অমর না অ্যাক্সিডেন্ট হলো, এই রাস্তাটা করতেছে। হ্যাঁ, জম্পুইজলা ব্লকের পাথালিয়াঘাট ভিলেজের খ্যাংরাবাড়ি এলাকার যুবক অশোক দেববর্মা এবং তার এক বন্ধু মিলে প্রতিনিয়ত ব্ল্যাকমেলিং করার কারণে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকার দ্বাদশ শ্রেণী পাস সীমা রানী দেববর্মা। 11 নভেম্বর সন্ধ্যা রাতে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় হেরমা এলাকা থেকে। মৃত্যুর আগের দিন ব্ল্যাকমেলিং এর পুরো ঘটনা তাকে জানিয়েছিল সীমা দেববর্মা বলে জানিয়েছে মৃতার বড় ভাই শিবশঙ্কর দেববর্মা। ঘটনার পর সীমার বড় ভাই শিবশঙ্কর দেববর্মা এবং বাবা জিতেন্দ্র দেববর্মা এফআইআর দায়ের করেন বিশ্রামগঞ্জ থানায়। কিন্তু ঘটনার 17 দিন পরেও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এমনকি এফআইআর এর রিসিভ কপিও তাদেরকে দেওয়া হয়নি বলে অভিযোগ করে মৃতার পরিবার শেষ পর্যন্ত বুধবার বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে মৃতার পরিবার সহ হিরমা গ্রামের মানুষ। সেক্ষেত্রে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিও করেছে মৃতার পরিবার। পুলিশ ধরবো কইছে তারপরে এখনো ধরছে না। তারপরে কয়েকদিন আগে জিজ্ঞাসা করলে 4 দিন লাগবো টাইম, 4 দিনের পরে জিজ্ঞাসা করলে আবার 2 দিন লাগবো। এখন আজকে দিয়া 16-17 দিন হয়েছে। পুলিশ কিচ্ছু করছে না? কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। আমরা এফআইআর কপিও দিছে না। তাহলে তোমরা কি চাইতেছো এখন? এখন আমরা সুষ্ঠু বিচার চাই আর কি। তারা যাতে অশোক দেববর্মা আর তার একজন আছে তারা অ্যারেস্ট করা লাগে।
কেন্দ্রীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা কমিশনের নির্দেশ অনুসারে সমস্ত ভারতবর্ষে ২৬ নভেম্বর দিনটি বাল্যবিবাহ মুক্ত ভারত কর্মসূচি হিসেবে পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে রাজ্য মহিলা কমিশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহিলা কমিশনের সদস্যরা বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ বাক্য পাঠ করেন। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন, বিজ্ঞান সংগঠনের টিম ও রাজ্য মহিলা কমিশনের সদস্যরা অনুষ্ঠানে যৌথভাবে সামাজিক কাজকর্মের মাধ্যমে রাজ্যের মহিলাদের সামাজিক কুপ্রথা থেকে রক্ষা করা ও বাল্যবিবাহ রোধে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বাল্যবিবাহ মুক্ত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে যে কাজগুলো বাল্যবিবাহ রোধে ও নাবালিকা কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য হাতে নেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দীপর্মা। গতকালই আমাদের কাছে একটা মেসেজ আসে যে আজকের এই দিনটি সেই ২৭ নভেম্বর ২০২৪ এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে যে বাল বিবাহ মুক্ত ভারত যে ক্যাম্পেইনিং। এই দিনটিতে আজকে আমাদের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট যে আছে ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে। জেনে ছিল ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। মন্ত্রীর প্রতিশ্রুতি যে বাস্তবে লোক দেখানো ছিল তার প্রকৃষ্ট উদাহরণ মুঙ্গিয়াকামী ব্লকের অধীন নোনাচড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়ায়। বিশুদ্ধ পানীয় জলের জন্য যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছিল সেটি এখন মুখ থুবড়ে পড়ে আছে। বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে ছড়ার জলেই তাদের এখন শেষ ভরসা রয়ে গেছে। গত অক্টোবর মাসে মুঙ্গিয়াকামী এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ পরিদর্শনে গিয়েছিলেন সদল বলে মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রধানমন্ত্রী জীবন মিশন প্রকল্পের কোটি কোটি টাকার কাজের প্রকল্পের প্রতিশ্রুতির বন্যাও বইয়েছিলেন ঘটা করে, কিন্তু বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে নোনাছড়া এডিসি ভিলেজের প্রত্যন্ত গ্রামে। প্রধানমন্ত্রীর হর ঘর জল প্রকল্পে প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 1,31,00,000 টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে বলে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেওয়ার পরেও গ্রামবাসীদের ভাগ্যে জুটছে না পানীয় জল। বিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা, এলাকার ছড়ার জল পান করে দিন যাপন করতে হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। কয়েকদিন আগে উদ্বোধন হইলো জলের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তো এটা দিয়ে কি জল টুল পান না? হ্যাঁ পাই না, এটা পাইছি না। কেরে এটা ওই পাইপ, ওই 2 নাম্বার সব পাইপ, হ্যাঁ একদম পাতলা পাতলা, ওই মোরগ জির মতন পাতলা। এটা সব জল সারলে ফাটে গেছে, এটা একদম টিকছে না। তো জল পাই একবারে পাইছেন না? না, সাপ্লাই আছে না এখানে? সাপ্লাই তো আছে ওই উপরে, এদিকে নাই নাই। তো আপনারা জল কোথা থেকে খান? নদী থেকে, ছড়া। হ্যাঁ ছড়া থেকে। ছড়ার জল পান করে বিভিন্ন জলবাহিত রোগ, ম্যালেরিয়া ও ডায়রিয়া আক্রান্ত হতে হচ্ছে গ্রামবাসীদের বলে জানানো হয়েছে। আর রোগ সুখ হয় না? রোগ সুখ তো হই একদম। এই বছরই আমরা বাড়ি থেকে 9-10 জন হসপিটাল যাব লাগে। হ্যাঁ মানে পেটের রোগ? না না না, ওই ম্যালেরিয়া।
উপজাতি এলাকার সমস্যা দূরীকরণে বিভিন্ন প্রকল্পের ঢাউস জনকল্যাণমুখী কাজের প্রচার করা হলেও বিশুদ্ধ পানীয় জল পান করার ভাগ্য কি আদৌ জুটবে প্রজা বাহাদুর মলসম পাড়ার বাসিন্দাদের? এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুরনো রাজভবন তথা পুষ্পপথ প্যালেসকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। প্রতিবাদে এবার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল তীব্রামথার ছাত্র যুব সংগঠন TYF। আগরতলা পুরাতন রাজভবনকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। ত্রিপুরার উন্নয়ন সবাই চায়, কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়। That Puzavanta Palace is going to demolish, and the government of Tripura has trying to give to Taj Group of Industries for Taj Hotel. See, for this reason we oppose. We on behalf of YTF we oppose such act which is being taken by the government of Tripura. We don't oppose Taj to be created in some other places. We have many lands in Tripura, like we have created Hotel Polo Towers, we have many lands. Why does the government of Tripura give a land to create a hotel, 5-star hotel? It's good for us actually. But instead of that, why do you want to demolish the historical place Puzavanta Palace, which was built by Maharaja Birendra Kishan Maniko in the year 1917? So this is the reason, this is the main reason we today on behalf of YTF going to submit a memorandum to DM West. So all these kind of acts not should be repeated again and আমবাসা বলরামপুর ইটভাটা সংলগ্ন ধলাই নদীর পাড় থেকে বুধবার এক যুবকের মৃতদেহ উদ্ধার করে আমবাসা থানার পুলিশ। মৃতের পরিবারের তরফ থেকে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ ও ফরেনসিক টিম। মৃতদেহ শনাক্ত করে ময়নাতদন্তের জন্য আমবাসা হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে আমবাসা থানার পুলিশ। ভিডিও কলিং করছি, নামে কল করছি। তো আমি বাড়ি যাইতে আসি, ঠান্ডা লাগে বলে। হ্যাঁ, তো ঠিক আছে যাও বাড়ি, এমনি গেছি। তো একজন টাকা দিব কইছিল, ওই যে সালামার। তো হে বলে দেরি হইলে মোবাইলে পাঠাইব কইছে। এরপরে থেকে ফোন করতে আসি, ফোনে তুলে না, ফোন করতে আসি সারাদিন, সারা রাত। এটা কয়টার সময় রাত্রে? এটা 7টার সময় থেকে, মানে আইসে তো বাজার থেকে নামছে, লম্বার সময় ফোন করছি, ফোন উঠাইছে। তারপরে তো বাড়ি আইসে আসে, আমি ফোন করছি না। এদিকে কি রাস্তা, বাড়ির রাস্তা? না, এইদিকে সোজা রাস্তা লামে। কি করতো হে এমনিতে? ওই তো এইখানে বালু গাড়ির কাজ করতো। নাম কি এর? রবেল। চোখ রাখছি খেলার খবরে। গুজরাটের উইকেট রক্ষক ব্যাটসম্যান উর্ফিল প্যাটেলের দ্রুততম টি20 সেঞ্চুরির দৌলতে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ত্রিপুরাকে 8 উইকেটে হারালো গুজরাট। মাত্র 28 বলে 100 রান করে উর্ফিল প্যাটেল। কোনো ভারতীয় ব্যাটসম্যান দ্বারা টি20 ম্যাচে এটাই সবচেয়ে দ্রুততম 100 রান। নির্ধারিত 20 ওভারে স্বাগতিক গুজরাটের বিরুদ্ধে 8 উইকেটের বিনিময়ে 155 রান করে সফলতা ত্রিপুরা। অপরদিকে মাত্র 10 ওভার 2 বলে মাত্র 2 উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করে স্বাগতিক গুজরাট। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।